আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম মানবিক পাঠশালার আরও একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রহমতুল্লাহ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে। আজকে তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটি ভারতে মুসলমানদের আগমন, এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো তোমরা প্রথমেই আমরা ভারতে মুসলিম শাসনের একদম প্রাক যুগ থেকে শুরু করে মুসলিম শাসন কিভাবে ভারতে প্রতিষ্ঠা হলো সেই সময়কালটুকু পর্যন্ত তোমাদের সাথে আজকের আমার আলোচনার বিষয়। তো প্রথমে যদি আমরা আজকের টপিক সামারি দেখি, টপিক সামারিতে চারটা মোটা দাগের বড় অংশ তোমাদের সাথে আলোচনা করব। একটা হচ্ছে প্রাক ইসলামী যুগে ভারতের অবস্থান, এর পরবর্তীতে মুসলমানদের কর্তৃক প্রথম মোহাম্মদ বিন কাসিম কর্তৃক ভারতে প্রথম সফল অভিযান এবং প্রথমবারের মতো মুসলমানদের সিন্ধু বিজয়, এরপরে সুলতান মাহমুদ গজনফি কর্তৃক ভারত অভিযান, বিভিন্ন সময়ে ভারতে কিভাবে অভিযান চালানো হয়েছে, এবং সর্বশেষ যে অংশটি সেটি হচ্ছে মোহাম্মদ ঘুরি কর্তৃক স্থায়ীভাবে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই চারটি ভাগে আজকের লেকচারটি তোমাদের সাথে বিভক্ত থাকবে। তবে প্রথম যে অংশ সেটি হচ্ছে ভারতবর্ষ এবং তার ইতিহাস। একদম প্রাক যুগ থেকে আমরা যদি ভরত রাজার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ হয়েছে ভারত, তবে ভারতের যেই মেন ভাষা হিন্দি এবং উর্দু যদিও অনেক পরবর্তীর ভাষা, এটি প্রায় অষ্টাদশ শতকের শেষের দিকে এই ভাষার উত্থান। তবে হিন্দি ভারতের বেশ প্রাচীনতম ভাষা। সেটিকেই যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দুটি জিনিস দেখতে পাই। সেটি যদি আমরা দেখি, সিন্ধু নদীর নাম অনুসারে সমগ্র উপমহাদেশের নাম করা হয় সিন্ধ বা হিন্দ। এই সিন্ধ বা হিন্দ থেকে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে হিন্দুস্তান বা সিন্ধু নদ, যেই নদের পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় খ্রিস্টপূর্ব 2 থেকে 2500 বা 3000 বছর আগে একটি সভ্যতা গড়ে উঠেছিল, যে সভ্যতার নাম আমরা জানি সিন্ধু সভ্যতা। সেই সভ্যতার প্রাণকেন্দ্র সিন্ধু হ্রদ, সেই অঞ্চল থেকেই এই অঞ্চলের নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা আরেকটু ধারণা পাই। যেমন হিন্দিতে এই অঞ্চলকে বলা হতো হিন্দুস্তান, তো সেটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, গ্রিকরা যখন এই অঞ্চলে ভারতবর্ষে আসে, সর্বপ্রথম ইউরোপীয়দের মাঝে গ্রিকদের পদার্পণই এই অঞ্চলে আমরা জানতে পারি। এবং গ্রিকরা এই সিন্ধু নদীকে আসলে ইন্ডাস নামে পরিচিত তারা বলতো এবং তারা ইন্ডাস নামে ডাকতো। সেই সিন্ধু নদীর ইন্ডাস থেকে এখানের পরবর্তী নামকরণ হয়েছে উপমহাদেশের ইন্ডিয়া। আমরা যদি একটু মানচিত্রের দিকে লক্ষ্য করি, আমরা বর্তমানে এই অঞ্চলে 3টি স্বাধীন দেশের বর্ণনা পাবো আমরা। একটি পাকিস্তান, একটি ভারত, একটি বাংলাদেশ। এই 3টি অঞ্চলে আমরা যদি এদিকে দেখি, তার ঠিক পশ্চিমে আছে হচ্ছে আফগানিস্তানে, যেখানে কাবুল কান্দাহার রয়েছে। তার এই পাশে পাকিস্তানের আরও একটু দক্ষিণ পশ্চিমে আছে পারস্য। ঠিক উপরের দিকে আছে মধ্য এশিয়া, এই ট্রান্সঅক্সিয়ানা, বোখারা, সমরকন্দ। তার পাশে আছে তিব্বত, চীন, এবং এই পাশে বঙ্গোপসাগর, আরব সাগর, এবং এইখানে সিংহল বা শ্রীলঙ্কা, এবং তার নিচে আছে ভারত মহাসাগর। তাহলে এই যে অঞ্চল যেটি, সেই পুরো অঞ্চলটির বিভিন্ন স্থানে আমরা দেখব যে হচ্ছে বাণিজ্য হয়। যেহেতু সাগর পার্শ্ববর্তী অঞ্চল, সেহেতু এখানে বাণিজ্যের বিস্তার ছিল সেই প্রাচীন যুগ থেকে, এবং ইউরোপীয়রাও অনেক প্রাচীনকাল থেকে, গ্রিকরাও অনেক আগে থেকেই ভারত উপমহাদেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। বিশেষ করে আরবদের সাথেও একদম প্রাথমিক অবস্থাতেই বাণিজ্যিক সম্পর্ক ছিল, কারণ আরব সাগর হয়ে তারা বাণিজ্য করতে আসতো এই ভারতীয় উপমহাদেশে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে প্রাক মুসলিম ভারতের অবস্থান। সেটির ক্ষেত্রে একদম প্রাইমারি যেই ধারণাটি, সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। সেটি হচ্ছে একদম ভারতীয় উপমহাদেশের প্রথম যে সংগঠিত যেই শাসন ব্যবস্থা বা রাজতন্ত্রের প্রতিষ্ঠা, সেটি হচ্ছে মৌর্য শাসন। সেই মৌর্য যুগের পরবর্তীতে আমরা এই অঞ্চলে গুপ্ত বংশর নাম পাই। গুপ্ত বংশ পরবর্তী যুগে আমরা বিখ্যাত দুইজন শাসকের নাম পাবো। তবে একটু লক্ষ্য করেন, দেখেন, গুপ্ত বংশ পরবর্তীতে এই অঞ্চলে একদম
সংগঠিত কিংবা শক্তিশালী বৃহৎ সাম্রাজ্য ছিল না। সাম্রাজ্যগুলো একদম ছোট ছোট অঞ্চলে বিভক্ত হয়ে যায়। তারও আগে যদি বলি, সম্রাট অশোক পরবর্তী সময়ে এই অঞ্চলে খুব বেশি শক্তিশালী শাসক আসলে গড়ে ওঠেনি, তাই না? এই যে অশোক পরবর্তী সময়ে, তাহলে কারা বলছি যে দুইজন শাসক আবার পরবর্তীতে ছিল? একজন বাংলা অঞ্চলে ছিল আপনার শশাঙ্ক, আর একজন ভারতের যেই উত্তর ভারতীয় অঞ্চল অযোধ্যা বলেন কিংবা বা ভারতের এখন হিন্দুত্ববাদের বর্তমানে শ্রেষ্ঠ যে অঞ্চলগুলো অযোধ্যা বা ওই অঞ্চলটা, ওই অঞ্চলের রাজা ছিল হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন এবং শশাঙ্ক তাদের মৃত্যুর পরেও আর কোনো সংগঠিত শাসক কিংবা বৃহৎ শাসক আর ভারতবর্ষে ছিল না, তাই না? এই হর্ষবর্ধনই ছিল ভারতবর্ষের সর্বশেষ শক্তিশালী হিন্দু রাজা। এখন এমত অবস্থার পরবর্তীতে আমরা যদি ভারতবর্ষের চিত্র দেখি, সংখ্যা অবশ্যই হিন্দুদের প্রাধান্য ছিল কয়েকটি কারণে। কারণ ভারতের প্রধান ধর্ম ছিল তখন সনাতন বা আর্য ধর্ম, আর্যদের হিন্দু ধর্ম। তো সেক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রাজবংশ বিভিন্ন জায়গায় রাজকার্য পরিচালনা করেছিল। কোনো রাজনৈতিক ঐক্য ভারতের মাঝে তখন বিস্তার লাভ করেনি ওই সময়কালে। প্রাক ভারতের আর্থ সামাজিক অবস্থা, যেমন ভারত প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক যেই আপনার সম্পদ, সে প্রাকৃতিক সম্পদের বেশ বড় একটি অংশ ভারতে আছে। প্রাকৃতিক সম্পদ বলতে খনিজ সম্পদ নয় অবশ্যই, তবে অর্থনৈতিক দিকের ভারতের প্রধান চাবিকাঠি ছিল তার কৃষি ব্যবস্থা। এবং এই অঞ্চলের আবহাওয়া কৃষি ব্যবস্থার জন্য এতই উপযোগী ছিল যে এই অঞ্চলের মানুষের কৃষি পণ্য দ্বারা অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের বৃহৎ একটা সুযোগ ছিল এবং এই অঞ্চলের মানুষ সে বৃহৎ অর্থনৈতিক স্বাবলম্বীর অধিকারী ছিল। দ্বিতীয় সেটি হচ্ছে আপনার এই অঞ্চলের সামাজিক অবস্থায় সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা মানে হচ্ছে যদি স্বামী মারা যায় তাহলে তার স্ত্রীকে স্বামীর সাথে একসাথে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, সেটি হচ্ছে সতীদাহ প্রথা। সেটি প্রচলন ছিল, মানে বিভিন্ন কুসংস্কার এই অঞ্চলে প্রচলিত ছিল। বিধবা বিবাহ প্রথার বিলোপ ঘটায়, যে নারীরা সমাজে মানে আপনার যদি বিধবা হয় তাহলে আপনি আর কখনো বিয়ে করতে পারবেন না, তাহলে আপনি তখন তো অল্প বয়সে বিবাহের প্রচলন ছিল। কারো দুর্ভাগ্যক্রমে যদি কারো স্বামী মারা যেত তাহলে ওই নারীকে সারা জীবন একাকী জীবনযাপন করতে হতো। তৃতীয় সেটি হচ্ছে কিনা তিনটি ধর্মের প্রাধান্য ছিল, জৈন বৌদ্ধ হিন্দু। এই তিন ধর্মের মাঝখানে বৌদ্ধ ধর্মের বৃহৎ একটা উমফলন আমরা দেখতে পাই, কিন্তু পরবর্তীতে আবার হিন্দু ধর্মের ছিলই প্রধান ধর্ম এই অঞ্চলে। তো তিন ধর্মের মাঝে হিন্দু ধর্মের প্রাধান্যতা সবচেয়ে বেশি ছিল। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে তারা যথেষ্ট উৎকর্ষ সাধন করেছিল। সেটির ক্ষেত্রে আমরা দুটি জিনিসের কথা বলতে পারি। একটা হচ্ছে আর্যভট্টের নাম আমরা শুনে থাকবো, সে আর্যভট্টের যে জ্ঞান বিজ্ঞানের চর্চার কথা আমরা যদি বলি, কিংবা হচ্ছে ভারতের এই অঞ্চলে যে আপনার জ্যোতিষ বিজ্ঞানের আলাদা একটি ধারা প্রচলিত ছিল। একই সাথে গণিতের ক্ষেত্রেও ভারতবর্ষের যে শূন্যের আবিষ্কার থেকে শুরু করে আরও অনেকগুলা আপনার জ্ঞান বিজ্ঞানের বিস্তার শাখা প্রশাখা এই অংশে ছিল। তার মানে সেই সিন্ধু সভ্যতা পরবর্তী সময়ে এই অঞ্চলে জ্ঞান বিজ্ঞানও বিস্তার লাভ করেছিল। ছিল আর্থসামাজিক প্রেক্ষাপট। এবার আমরা আসি ভারতের মুসলিম শাসনের অবস্থা। তাইলে আমরা ভারতের তার আগে আমরা আগের স্লাইডে আর একটা জিনিস যাই। ভারতের এই যে আপনার হিন্দু ধর্মের আরও একটি সমস্যা ছিল, সেটা হচ্ছে শ্রেণী বৈষম্য। কি শ্রেণী বৈষম্য কি? হিন্দুরা আর্যরা চারটা শ্রেণীতে সমাজকে বিভক্ত করে, যেটি আমরা সাধারণত সবাই জানি কম বেশি, একদম ছোটকাল থেকে এই শ্রেণী বৈষম্যের কথা আমরা শুনে আসছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এরপরে হচ্ছে বৈশ্য, এবং সর্বশেষ নিম্নবর্গ ছিল হচ্ছে শূদ্র। তাহলে এই শ্রেণী বৈষম্য ভারতের আর্থ সামাজিক অবস্থার বড় একটি ভূমিকা পালন করেছে, যে শ্রেণী বৈষম্য অনেক প্রকট ছিল এই অঞ্চলে। দ্বিতীয় আরেকটি সেটি হচ্ছে এখানে অর্থনৈতিক অবস্থায় যদিও বেশ ভালো ছিল, তবে সবাই যে অর্থনৈতিক স্বাবলম্বী ছিল বিষয়টা এমন না। এই অর্থনৈতিক
যেই বৈষম্য, সেই বৈষম্যটি অনেক বিস্তার আকার ছিল। কারণ যারা নিম্নবিত্তের ছিল তারা অত্যন্ত নিম্নবিত্তের ছিল, যারা উচ্চবিত্তের ছিল বা স্বাবলম্বী ছিল তারা বেশ স্বাবলম্বী ছিল এই অঞ্চলে। এবার যদি ভারতে মুসলিম শাসনের কথা যদি আমরা আসি, তাহলে আমাদেরকে একদম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়কাল থেকে আসতে হবে। কারণ কি, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়কালে ভারতবর্ষে আক্রমণের প্রথম চেষ্টা বা প্রয়াস গ্রহণ করা হয়েছিল, তবে সেটি ব্যর্থ হয় দুটি কারণে। প্রথম কারণ হচ্ছে ইসলামের যে সৈন্যবাহিনী তখনকার ছিল, সেই সৈন্যবাহিনী এই অঞ্চলের আবহাওয়ার সাথে কি ছিল না, আপনার পরিচিত ছিল না, বা তারা এই অঞ্চলের আবহাওয়া তাদের জন্য সুইটেবল ছিল না, একটা কারণ, বড় একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে এই সৈন্যবাহিনীর পথ অতিক্রমের দূরত্ব অনেক বেশি। কারণ সে আরব থেকে এসে এই অঞ্চলে যুদ্ধ জয় করা, সেটি তাদের পক্ষে এক ধরনের কষ্টসাধ্য বিষয় ছিল। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আমরা একটা বৃহৎ ঘটনা জানি, সেটি হচ্ছে পারস্য বিজয় মুসলমানদের। সেই পারস্য বিজয়ের কতটুক পর্যন্ত মুসলমানদের আসছিল? পারস্য বিজয়ের একদম পূর্ব প্রান্ত, পারস্যের পূর্ব প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল মুসলমানরা। তার মানে পাকিস্তানের ঠিক পশ্চিমেই কিন্তু পারস্য, ঠিক পাকিস্তানের সীমান্ত ঘেঁষা অঞ্চল পর্যন্ত মুসলমানদের দখলে ছিল। তার মানে আরেকটু সামনে আগালেই মুসলমানরা ভারতবর্ষ বা ভারত উপমহাদেশ দখলের করতে পারত, সেটি বাস্তবায়ন হয় নাই। তারপরে প্রথমবারের মতো ভারতে অভিযান পরিচালনা করা হয় কার সময়? হযরত মুয়াবিয়ার সময়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে আপনার আমরা যেটি উমাইয়া খেলাফত পড়ার সময় আমরা আপনাদের সাথে আলোচনা করেছি, যে মুহাল্লিব বিন সুফরা তিনি সেনাপতি ছিলেন, তার নেতৃত্বে ভারতবর্ষে সিন্ধুতে একটা অভিযান পরিচালনা করা হয়। তবে সেই অভিযানটি মূলত ব্যর্থ একটি অভিযান ছিল। পুরোপুরি ভারতবর্ষ আসলে তিনি দখল করতে পারেন নাই, বরং তিনি এই অঞ্চলে এসে কিছুদিন পরে আবার চলে যান। তাইলে সেটা একটা ব্যর্থ। এর পরবর্তীতে প্রথমবারের মতো যেই অভিযানটি সফল হয়, সেটি হচ্ছে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতের যে অভিযান সেটি। তাইলে হাজ্জাজ বিন ইউসুফ, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ কি, হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? তিনি উমাইয়া খলিফা আব্দুল মালিকের সময়কালে তিনি ছিলেন। তাইলে আব্দুল মালিকের সময়কাল কত? আব্দুল মালিক শাসন ক্ষমতায় আসেন 85 সালে। সেই আপনার 85 থেকে 705 পর্যন্ত তিনি ইরাক বা পূর্ব অঞ্চলে, ইরাক পারস্য, এই পূর্বাঞ্চলের গভর্নর ছিলেন উমাইয়া খেলাফতের। হাজ্জাজ বিন ইউসুফের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু বেশ বৃহৎ ছিল এবং তার প্রভাবও উমাইয়া খেলাফতে অনেক বেশি ছিল। তার যদি আব্দুল মালিকের সংস্কারগুলোও যদি আপনারা চিন্তা করেন, সেক্ষেত্রেও হাজ্জাজ বিন ইউসুফের বেশ বড় প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। তাইলে এই যে প্রভাব, সেই প্রভাবের প্রেক্ষিতে হাজ্জাজ বিন ইউসুফের একটা কথা বা ইচ্ছা, সেই ইচ্ছারও বেশ ভালো দাম ছিল। সেক্ষেত্রে সেটি তার একটা উচ্চাভিলাষ ছিল যে সে তার অঞ্চলটাকে বৃহৎ করবে। সেই অঞ্চলে উচ্চাভিলাষে খলিফা আল ওয়ালিদের সময় সিন্ধুতে অভিযান প্রেরিত হয়। এবার যদি আমরা সিন্ধু বিজয়ের পরোক্ষ কারণগুলো আসলে দেখি, আমরা সিন্ধু বিজয়ের দুই ধরনের কারণ আমাদেরকে লিখতে হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে পরোক্ষ কারণ। ওই প্রথমে আমরা পরোক্ষ কারণগুলোকে দেখি, কী কী কারণ আসলে থাকতে পারে যে মুসলমানরা এতটা দূর এসে সিন্ধুতে বা ভারতবর্ষে অভিযান পরিচালনা করছে। খলিফা আল ওয়ালিদের সময়কালে মুসলমানগণ রাজ্য বিস্তারের উচ্চাভিলাষ লাভ করেন। কারণ আমরা জানি আল ওয়ালিদের সময়কালে মুসলমানদের খেলাফতের বিস্তৃতি এত বিস্তার লাভ করেছিল যে উত্তর আফ্রিকার পুরো অঞ্চল, ইউরোপের স্পেন, মধ্য এশিয়ার পুরো অঞ্চল এবং চীনের তীর ঘেঁষা সীমান্ত থেকে শুরু করে পারস্য পুরোটাই উমাইয়াদের ছিল। সেক্ষেত্রে নতুন করে আরও একটু এক্সপ্যানশন করার যে ইচ্ছা, সেটি উমাইয়াদের শুরু থেকেই ছিল। তাহলে সেটি একটি কারণ। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আরবগণ যখন পারস্য আক্রমণ করে, সিন্ধুরাজ দাহির, এটা একটু গুরুত্বপূর্ণ তথ্য, সিন্ধু রাজা মানে সিন্ধুদের তখন রাজা ছিল, পারস্যবাসীকে সাহায্য করেছিল। তার মানে পারস্যের পূর্বাঞ্চল যখন মুসলমানরা আক্রমণ করে, তখন দাহির সৈন্যবাহিনী দিয়ে এই পারস্যের রাজাদেরকে সাহায্য প্রদান করেছিলেন এবং কিছু আরব বিদ্রোহীকে আশ্রয় প্রদান করেন। হাজ্জাজ বিন ইউসুফের উচ্চাকাঙ্ক্ষা, যেটি একটু আগে আমরা বলেছি, মুসলিম খলিফাগণের দেশ জয়ে ইসলাম সম্প্রসারণের ধর্মীয় দায়িত্ব ভাবা। কারণ যত বেশি রাজ্য জয় করতে পারবে, তত বেশি জায়গায় ইসলাম প্রচার করবে। সেটিও একটা মহৎ ইসলামিক দৃষ্টিকোণের মহৎ কাজ ছিল। তো এইগুলা ছিল হচ্ছে মূলত পরোক্ষ কারণ। এখন
এইখানের এই 2 নাম্বার পয়েন্টটিকে আরেকটু এক্সপ্যান্ড আমরা করতে পারি এইভাবে যে হাজ্জাজ বিন ইউসুফ দাহিরের কাছে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছিল যে এই যে যারা বিট্রেটর ছিল বা হচ্ছে পারস্য থেকে বিদ্রোহ করে ওইখানে চলে গিয়েছিল তাদেরকে ফেরত পাঠানোর জন্য বা তাদেরকে শাস্তি প্রদান করার জন্য দাহির বারবার এই আহ্বানকে অস্বীকার করেছেন বা হচ্ছে তিনি এই ধরনের আহ্বানে কোনো সাড়া প্রদান করেনি। সেটি একটা ক্ষোভের কারণ ছিল মুসলমানদের মাঝে যে তার শত্রুদেরকে তার যেহেতু দাহির আশ্রয় প্রদান করছেন। দ্বিতীয় যেটি সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ, সেই প্রত্যক্ষ কারণ বোঝার জন্য একটু করে হইলেও অর্থনৈতিক বিস্তৃতি বোঝা দরকার। মুসলমানরা ভারতের সাথে তার সময় শুরু থেকেই অর্থনৈতিকভাবে বাণিজ্য কার্য পরিচালনা করত। যেমন আমরা যেটি জানতে পারি যে হচ্ছে সিন্ধু বিজয়ের পূর্বেও এই অঞ্চলে মুসলমানরা এসেছিল কিছু কিছু, তারা বাণিজ্যিক উদ্দেশ্যে আসতো এবং বণিক হয়ে তারা অনেক সুফি সাধক এখানে এসেছিলেন যে বণিকের সাথে, যারা এখানে থেকে স্থায়ীভাবে বসবাস করে ইসলাম প্রচার করেছেন। তাহলে এই যে ভাবধারা বা ধারণা সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলে যেহেতু আরব সাগর, সেই আরব সাগরে মুসলমানদের বেশ বড় একটা প্রভাব ছিল। এখন এই প্রভাবে আমরা জানি যে বিভিন্ন রাজারা বিভিন্ন শাসক, বড় শাসকদেরকে উপঢৌকন প্রেরণ করেন। খলিফা আল ওয়ালিদের কাছে এরকম শৃঙ্খলের রাজা উপঢৌকন পাঠাচ্ছিলেন। সেখানে বেশ কয়েকটি জাহাজ ছিল উপঢৌকন সম্বলিত, এবং যখন এটা সিন্ধুর নিকটবর্তী আরব সাগরে আসে তখন কিছু জলদস্যু কর্তৃক এই জিনিসগুলো লুণ্ঠিত হয়। হ্যাঁ, দুটি জিনিস জানার। 1 নাম্বার জিনিস হচ্ছে সেখানে ধন সম্পদ তো ছিলই, পাশাপাশি কিছু আরব বণিক ছিল যাদেরকে এই জলদস্যুরা বন্দী করে। এই ঘটনার প্রেক্ষিতে হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরকে 2টি আহ্বান জানান। 1 নাম্বার আহ্বান, উপঢৌকন যা চুরি হয়েছে সবগুলা ফেরত দিতে হবে এবং বন্দীদেরকে মুক্তি প্রদান করতে হবে। 2 নাম্বার আহ্বান, আপনি জলদস্যুদেরকে শাস্তি প্রদান করবেন। কিন্তু রাজা দাহির আসলে যেহেতু পূর্ব থেকেই মুসলমান শাসনের বিরোধিতা করছে, তার কাছে এটা আসলে বিরোধিতা করা নতুন কিছু নয়। সে আগের মতোই আচরণ শুরু করেন এবং শাস্তি প্রদান দূরের বন্দীদেরকে মুক্তি প্রদান করতে চান। এই ঘটনার প্রেক্ষিতে হাজ্জাজ বিন ইউসুফ ক্ষুব্ধ হয়ে আল ওয়ালিদের কাছে একটা অনুমতিপত্র চেয়ে পাঠান যে আমি ভারতবর্ষে সিন্ধু আক্রমণ করতে চাই। আল ওয়ালিদ হাজ্জাজ বিন ইউসুফকে সে অনুমতি প্রদান করেন। হাজ্জাজ বিন ইউসুফ এই অনুমতি পাওয়ার পরে প্রথম যে অভিযান পরিচালনা করেন, সে অভিযানে উবাইদুল্লাহ বুদায়েল এর নেতৃত্বে 2টি অভিযান ব্যর্থ হয়। তার মানে প্রথম অভিযানে ভারতবর্ষ মুসলমানরা কি করে নাই, দখল করে নাই বা জয় লাভ করতে পারে নাই। তাহলে প্রথমে উবাইদুল্লাহ এবং বুদায়েলের নেতৃত্বে যে 2টি অভিযান প্রেরিত হয়, সেই 2টি অভিযান ব্যর্থ হলে হাজ্জাজ বিন ইউসুফের জামাতা 17 বছর বয়সী মোহাম্মদ বিন কাসিমকে প্রেরণ করেন। এখন মোহাম্মদ বিন কাসিমকে একটি সুসজ্জিত বাহিনী দিয়ে যখন প্রেরণ করেন, তখন মোহাম্মদ বিন কাসিম এই অঞ্চলে জয় করেন। তাহলে প্রথম তিনি আসলে কোন অঞ্চল জয় করেছিল দেখেন। প্রথমে এসে যেহেতু দেবল বন্দর সংক্রান্তই প্রত্যক্ষ কারণ, সেহেতু তিনি প্রথমেই 712 সালে দেবল দুর্গ আক্রমণ করেন। দেবল দখলের মাধ্যমে দেবল অঞ্চল তিনি কি করেন, তার প্রধানত করেন। সেখানে এই দেবলে প্রথম একটি মসজিদ মুসলমানরা নির্মাণ করে। তাহলে ভারতবর্ষের প্রথম মসজিদ নির্মাণ কোথায় হয়? প্রথম মসজিদ নির্মাণ দেবলে হয়। আমরা যখন পরবর্তীতে আরেকটু পরে দেখব, তখন আমরা যেই নিদর্শনগুলো পাই, সেই নিদর্শনগুলোর মাঝে প্রথম ভারতের মুসলিম মসজিদের নিদর্শন আমরা পাবো হচ্ছে কুওয়াতুল ইসলাম মসজিদ, যেটা আরও প্রায় 500 বছর পরের ঘটনা। তবে এই ক্ষেত্রে এই দেবলে মসজিদের পর তিনি বাধাহীন অবস্থায় নিরুন ও কিছু ক্ষুদ্র অঞ্চল দখল করেন। এখন এইখানের মাঝখানে রাওয়ার নামক স্থান, কি স্থান? রাওয়ার স্থান। এই রাওয়ারে কাসিম এবং দাহির বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। দাহির পরাজিত এবং নিষেধিত হয়, যেটি হচ্ছে এই ভারতের মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযানের মূল যে ঘটনা, সেই ঘটনা। 713 সালে তিনি আলোর সর্বশেষ মুলতান দখল করেন। ঠিক আছে, আলোর এবং মুলতান। আমরা একটু পূর্বের মানচিত্রে ফিরে আসেন। এই যে এখান থেকে দেখেন, এইখানে হচ্ছে সিন্ধু, ঠিক আছে, দেবল হচ্ছে এইদিকে, ঠিক আছে। এখন আরেকটা জায়গার আমরা নাম কি পাইলাম? মুলতান। মুলতান হচ্ছে আরও একটু এইদিকে, ঠিক আছে, এদিকে হচ্ছে
মুলতান। তাইলে মুসলমানরা কই দিয়ে আসে? পারস্য দিয়ে মূলত ভারতবর্ষে প্রবেশ করে। তাইলে মুসলমানরা কিন্তু কী দিয়ে প্রবেশ করে নাই? কান্দাহার দিয়ে প্রবেশ করে নাই, এই পারস্য দিয়ে। এখানে একটা গিরিপথ আছে, খাইবার গিরিপথ, সেই খাইবার গিরিপথ দিয়ে মুসলমানরা কোথায় প্রবেশ করছে? ভারতবর্ষে প্রবেশ করছে। তাহলে এই প্রবেশের পরে মুসলমানরা প্রথমে দেবল, তারপরে সিন্ধু, তারপরে কোথায়? তারপরে আপনার মুলতান দখল করেছে। এই মুলতান দখল করার পরবর্তীতে মুসলমানরা সিন্ধু বিজয় করে। সিন্ধু বিজয়ের ঘটনা গেল। এবার এই ঘটনার আমরা রাজনৈতিক ফলাফল দেখব। সিন্ধু বিজয়ের ফলাফলের রাজনৈতিক ফলাফল খুবই বেশি যে এমন না, খুব তাৎপর্যপূর্ণ ছিল এমন না, তবে একদম সংকীর্ণ রাজনৈতিক ফলাফল ছিল বিষয়টা এমন না, কারণ দুইটা ফলাফল খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক নম্বর ফলাফল যেটা, সেটি হচ্ছে এই ফলাফলের মাধ্যমে প্রথমবারের মতো মুসলমানদের এই অঞ্চলে যে মুসলিম শাসনের যে এত বিস্তার বা শক্তি, সেই শক্তি প্রদর্শিত হয়। তার মানে যদিও এই যে অভিযান, সে অভিযানটা সিন্ধু এবং মুলতানের মাঝে সীমাবদ্ধ ছিল, এটা আর পূর্ব দিকে আগায়নি। তার মানে একদম বর্তমান ভারতের যে অঞ্চল, সে অঞ্চলের দিকে কিন্তু এটি আসেনি। তাইলে সিন্ধু বিজয়ের ফলে তাৎক্ষণিক কোনো ফলাফল মুসলমানরা আসলে খুব একটা পায়নি। যেটি আমি বলছিলাম যে একবারেই যে নাই ফলাফল, সেটি বিষয়টা এমন না। তবে রাজনৈতিক ফলাফলের ক্ষেত্রে যে মুসলমানদের যে আপনার শক্তি প্রদর্শন, সেই শক্তি প্রদর্শন গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। তবে অনেক ঐতিহাসিক মনে করেন এই ফলাফল আসলে ব্যর্থ ছিল। আমরা যখন পরবর্তীতে এর সামাজিক ফলাফল দেখব এই বিজয়ের, তখন আমাদের কাছে মনে হবে যে না, এই অনেক ঐতিহাসিকদের মতামত যে এই অভিযানের পুরোটাই ছিল নিষ্ফল, সেটা আসলে মিথ্যা প্রমাণিত হবে। আচ্ছা, তাহলে সাংস্কৃতিক ফলাফলের দিকে আসি আমরা। যেটি আমরা শুরুতে বলছিলাম যে মুসলমানরা ইসলাম প্রচারের সর্বচেষ্টা সব জায়গায় করেছে। তাইলে এই চেষ্টা মুসলিম সংস্কৃতির উপর বিজয়ের ফলাফল ছিল সুদূর প্রসারী। এখন দেখেন, আরবগণ তাদের সাথে বলেছিল নতুন ধর্ম সভ্যতার বাণী। এখন এই যে ধর্ম সভ্যতার বাণী যে নিয়ে আসলো, সেটি নিয়ে আসার ফলে কি হলো? এই অঞ্চলে একটা নতুন সংস্কৃতির সৃষ্টি হলো। ঠিক আছে, এই যে নব্য সংস্কৃতির সৃষ্টি, যেটা সংমিশ্রণ, যেখানে একত্ববাদ এবং বহুত্ববাদের একটি দ্বান্দ্বিক সম্পর্ক স্থাপন, সেটি একটি নতুন সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার জন্ম দেয়। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে এই অঞ্চল থেকে আপনার যেই জ্ঞান বিজ্ঞান ছিল, সেটা কিন্তু মুসলমানরা গ্রহণ করেছিল। যেমন আপনারা যদি কারো হচ্ছে মুসলিম আর্ট নিয়ে যদি হচ্ছে আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে মুসলিম আর্ট প্রথম দিকে যেই আর্টগুলো তৈরি করা হয়েছিল, যে পাণ্ডুলিপিগুলো তৈরি করা হয়েছিল, তার মাঝে একটা বিস্তর পাণ্ডুলিপি ছিল কালিলাওয়াত দিমনা। কালিলাওয়াত দিমনা মানে দুইটি শ্রীগাল বা শিয়ালের গল্প সামগ্রী। এটি হচ্ছে ভারতের সভ্যতার একটি গল্প, বা হচ্ছে আমরা বিশপের গল্প জানি, বা মানে ঈশপের গল্প যেটিকে বলি, ঈশপের গল্প, কিংবা হচ্ছে এই যে গোপাল ভাঁড়ের মতো যে নৈতিক জিনিসগুলার আছে, সেরকম একটি ঈশপের গল্পের মতো কালিলাওয়াত দিমনা বা দুইটি শিয়ালের গল্প ছিল এমন একটি গল্প, যেটি ভারতবর্ষ থেকে মুসলমানরা পরবর্তীতে আরবিতে নিয়ে অনুবাদ করে। মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চায় আমরা বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখব, যে মুসলমানরা আসলে পুরো বিশ্বের জ্ঞানকে এক জায়গায় নিয়ে এসে জ্ঞান সমৃদ্ধ করেছিল। যখন আব্বাসীয়রা ক্ষমতায় আসে, তখন আমরা দেখব যে কিভাবে আসলে মুসলমানরা এই গ্রেকো রোমান বা গ্রিক এবং রোমান সংস্কৃতির যেই জ্ঞানগুলো, কিংবা হচ্ছে প্রাচীন মিশরীয় যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলোকে কিভাবে হচ্ছে মানুষের জন্য সংরক্ষণ করেছিল, সেগুলোকে আরবি অনুবাদ করে সেগুলো চর্চা করতো। এই যে ধারণাগুলা, সেই ধারণা তারা ভারতবর্ষের জন্য একইভাবে প্রযোজ্য ছিল। তাহলে তারা ভারতবর্ষের বিভিন্ন জ্ঞান, সাহিত্য এবং হচ্ছে জ্যোতির্বিদ্যা, ধর্মদর্শন বা ভেষজ সম্পর্কে বিভিন্ন নতুন করে জ্ঞান লাভ করে। সাংস্কৃতিক ফলাফল দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে বিভিন্ন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তাহলে এইটির ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে থাকে? এই যে ভারতবর্ষের যে সামাজিক অবস্থা, সেই সামাজিক অবস্থায় শ্রেণী বৈষম্য একটা বৃহৎ অবস্থা ছিল।
তো মুসলমানদের প্রধান যে প্রচার, সাম্যের ধর্ম, সাম্যের বাণী, একতাই সব, এই যে বাণীটা, সেই বাণীটা আসলে কোনো শ্রেণী বিভাগকে, শ্রেণী বৈষম্যকে প্রাধান্য দেয় না। এই যে আহ্বান, সে আহ্বানে এই অঞ্চলের মানুষের মাঝে একটা আকৃষ্টতা গড়ে তুলেছিল। কারণ কি, এই অঞ্চলে শ্রেণী বৈষম্যের প্রকট এত বেশি ছিল যে যারা শূদ্র তাদের আধ্যাত্মিকতা লাভের সুযোগ ছিল না, তারা মন্দিরে যেতে পারতো না, তারা পূজা পাঠ করতে পারতো না। তার মানে এই যে আধ্যাত্মিকতার যে চাহিদা, সেই চাহিদা ইসলাম তাদেরকে পূরণ করতে দিতে পারতো। তাহলে এটি বড় একটা বিষয় ছিল, যার পরিবর্তিতে এখানে ইসলাম বেশ ভালোভাবে প্রচার হয়। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে মুসলিম বাহিনীর সিন্ধু বিজয়ের পরে একটি বড় অংশ আসলে তারা আর ফেরত যায়নি, তারা এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। দুটি কারণ। প্রথম কারণ যেটি, সেটি হচ্ছে তারা এই অঞ্চলে বিভিন্ন নারীদেরকে বিবাহ করেছিল যারা মুসলমান হয় পরবর্তীতে। তাহলে এই বিবাহের মাধ্যমে তারা এখানে একটা পারিবারিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, সেহেতু তারা আর পরবর্তীতে এখান থেকে ফিরে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। তাহলে এই যে অবস্থা, সে অবস্থা এখানে একটা সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার জন্ম দেয়। এবার আসুন বহু নির্বাচনের ক্ষেত্রে। এখানে প্রথম যে প্রশ্নটা, সেটি হচ্ছে সূর্য দেবী পরিমল দেবী কে ছিলেন? আচ্ছা, এটি জানার জন্য আমাদেরকে দুইটি ধারণা আরেকটু পরিষ্কার হইতে হবে। সেটি হচ্ছে, রাজা দাহিরকে যখন আক্রমণ করা হলো, দাহির তো হত্যা হলেন, মারা গেলেন। দাহির মারা যাওয়ার পরে তার স্ত্রী কিন্তু কি করেন, আগুনে নিজের শরীর নিজে পোড়ায় ফেলেন। তার মানে যাতে তাকে আর মুসলমানরা কি করতে না পারে, দাসী বানাইতে না পারে। তখনকার সমাজে দাসী খুবই প্রচলিত একটি ধারণা ছিল, দাস বা দাসী। যে অঞ্চলে যারা জয়ী হইতো, যারা পরাজিত হইতো, পরাজিতদেরকে মুক্তিপণ দিতে বলা হইতো। যদি মুক্তিপণ দিতে ব্যর্থ হইতো, তাদেরকে দাস বা দাসী হিসাবে মানানো হইতো। এক্ষেত্রে দুইজন ব্যক্তি, একজন হচ্ছেন নারী সূর্যদেবী, আরেকজন হচ্ছে পরিমল দেবী। এরা দুইজনই ছিল রাজা দাহিরের কন্যা। মোহাম্মদ বিন কাসিম এই রাজা দাহিরের কন্যাদ্বয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদেরকে খলিফা আলো আলীদের হেরমে প্রেরণ করেছিলেন। হেরমে কি? হেরমে খলিফাদের বিভিন্ন দাস দাসী থাকতো। খলিফারা তাদের দাস দাসীদের যে ইসলামিক নিয়ম বা যে মতবাদ, সে অনুপাতে তাদের সাথে ব্যবহার করতেন। হয়তো তাদেরকে পরবর্তীতে স্ত্রীর রূপ দিতেন, অথবা তাদের সাথে সন্তান সন্ততি হতো, যারা দাসীর সন্তান হিসাবে মানে দাসীর সন্তান হিসাবে প্রতিষ্ঠা লাভ করতো। এই ধরনের যে ইসলামিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী হয়তো হেরমে পরিচালিত হইতো। তো কাসেম এই দুই কন্যাকে হেরমে প্রেরণ করেন। তাহলে সূর্য দেবী পরিমল দেবী কি ছিলেন? রাজা দাহিরের কন্যা। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? তাইলে জলদস্যু কর্তৃক জাহাজ লুণ্ঠন ছিল প্রত্যক্ষ কারণ। আচ্ছা, যে বিষয়টি নিয়ে বলছিলাম যে আপনার দাহিরের স্ত্রী যে নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, এটিকে বলে হচ্ছে জওহরবৎ জওহর ব্রত পালন। সেটি কি? অগ্নিতে ঝাঁপ দেয়া। এই জওহর ব্রত পালন করেছিলেন রাজা দাহিরের স্ত্রী। আসুন, যেটি সেটি হচ্ছে গজনি বংশ। একটু মানচিত্রের দিকে আসি আমরা। এই যে দেখেন, এই অঞ্চলটা হচ্ছে পারস্য অঞ্চল, এই অঞ্চলটা ভারত পাকিস্তান এটি, আর এটি হচ্ছে ভারত, এই দিকে হচ্ছে বাংলাদেশ। এখন এখানের আপনারা দুটি জায়গা দেখেন, একটা হচ্ছে হেরাত। এই হেরাত ছিল মূলত এই গজনির প্রধান, যেখান থেকে গজনিরা উঠে আসে। এখন হেরাতের পরবর্তীতে এই যে দেখেন, এখানে
গজনি নামে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটাই মূলত এই গজনি বংশের প্রতিষ্ঠা লাভ করায় পরবর্তীতে ওই অঞ্চলের নামই হয়ে যায় হচ্ছে গজনি। হেরাত অঞ্চলে বা গজনিতে যেই বংশটা প্রতিষ্ঠা হইল সেই বংশটার নাম গজনি বংশ। কত সালে? 977 থেকে 1186 সাল পর্যন্ত এই বংশ টিকে ছিল। এখন এই বংশ কারা প্রতিষ্ঠা করে? এই বংশ প্রতিষ্ঠা করে তুর্কি পার্সিয়ান বংশের উৎস, একটি মুসলিম রাজবংশ। এই জিনিসটা আপনাদেরকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তুর্কি মানে কারা? তুর্কি মানে মূলত হচ্ছে তুর্কিস্তান বা মধ্য এশিয়ার যে জাতিগোষ্ঠী, তারাই মূলত তুর্কি। এরাই পরবর্তীতে বর্তমান যে তুর্কি বা তুরস্ক, সেখানে বসতি স্থাপন করেছিল। তার মানে প্রাথমিক যুগে তুর্কি জাতি যারা, তারা কেউ তুরস্ক থেকে বা তুর্কি থেকে আসে নাই, তারা মূলত এসেছিল মধ্য এশিয়া থেকে। এখন এই মধ্য এশিয়া এবং পার্সিয়ান সংমিশ্রণের একটি মুসলিম রাজবংশ হচ্ছে এই গজনি রাজবংশ। এই গজনি রাজবংশের প্রতিষ্ঠা করেন হচ্ছে সুবক্তগিন। সেটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় এমসিকিউতে আপনাদের আসে যে গজনি বংশের প্রতিষ্ঠা থাকে। গজনি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সুবক্তগিন। এই সুবক্তগিন কে ছিলেন? সুবক্তগিন ছিলেন আলপ্তগিন নামে একটি ব্যক্তি, যেটা সামানিদ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এই আলপ্তগিন সুলতানের কৃতদাস। এখন এই সামানিদ বংশ, এটা আমরা কোত্থেকে জানবো? সামানিদ বংশ পর্ব হচ্ছে আমরা যখন আব্বাসীয় খেলাফত পড়ি, আব্বাসীয় খেলাফতের শাসনামলে বিভিন্ন ছোট ছোট রাজবংশ ছিল। এই পারস্য অঞ্চলের, পূর্ব পারস্য অঞ্চলের একটি রাজবংশ ছিল হচ্ছে সামানিদ বংশ। সেই সামানিদ বংশের সুলতান আলপ্তগিনের কৃতদাস ছিলেন সুবক্তগিন। পরবর্তীতে আলপ্তগিনের তিনি খুবই আস্থাভাজন হয়ে ওঠেন এবং তিনি পরবর্তীতে স্বাধীন একটি গজনিতে রাজ্য প্রতিষ্ঠা শুরু করেন। তারপরে 3 জন শাসক গজনির সিংহাসনে বসেন এবং গজনি বংশ প্রায় 200 বছর পর্যন্ত এই অঞ্চলে কি করেছিল? শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। এখন এই গজনি বংশ যেই শাসন করলেন, সুবক্তগিন গজনির 977 সালে কি করেন? সিংহাসনে বসেন। হিন্দু শাহী বংশের বিরুদ্ধে তার অভিযান অন্যতম কৃতিত্ব, এবং সুবক্তগিন তার পরিবর্তিতে উত্তরাধিকারীর জন্য ভারত অভিযানের পথ প্রদর্শক ভূমিকা পালন করেন। তার মানে দেখেন, হিন্দু শাহী বংশ কোথাকার ছিল? হিন্দু শাহী বংশ মূলত পাঞ্জাবের পশ্চিমাংশের রাজা ছিলেন এবং তিনি এই অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন। এবার আসেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের নাম আমরা মোটামুটি সবাই জানি, যারা ইসলামের ইতিহাস পড়ি। সুলতান মাহমুদের ইতিহাস একদম আমরা হয়তো 9-10 থেকেই জেনে আসছি যে সুলতান মাহমুদ ভারতবর্ষে 17 বার ভারত আক্রমণ করেছিলেন বা ভারত অভিযান পরিচালনা করেছিলেন। তিনি শাসন ক্ষমতায় প্রায় 33 বছর তিনি শাসন ক্ষমতায় ছিলেন। এই 33 বছর শাসন ক্ষমতায় তিনি 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেন। দেখেন, ভারতে তিনি 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেন, কিন্তু তার টোটাল যেই শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা ছিল 33 বছরের। এখন কত থেকে কত? 1001 থেকে 1027 সাল, এই সময়কালে তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। এর মাঝে আমরা তার উদ্দেশ্যগুলো কি ছিল ভারতবর্ষ আক্রমণ? এখন সুলতান মাহমুদের আক্রমণ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। তা ঐতিহাসিকরা বিভিন্ন জন বিভিন্ন মত প্রদান করেন, তবে প্রধান সেটি হচ্ছে ধর্মপ্রচার। ঠিক আছে, এই সময়কালে তারা ধর্ম প্রচার করতে চাইতো মুসলিম শাসকগণ, যে যত বেশি ধর্ম প্রচার করা যাবে তত তার সোয়াব লাভ হবে। সেই জন্য যত অমুসলিম রাজ্য তারা দখল করার চেষ্টা করতো, যেখানে যাতে ধর্ম প্রচার করা যায়। তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে তিনি ধর্মান্ধ ছিলেন না। তার অধীনে অনেক উচ্চ হিন্দু পদস্থ কর্মচারী ছিল, এটি ভারতবর্ষের খুব নিকটবর্তী একটা স্থান। সেই জন্য তাদের সাথে হিন্দু ধর্মের একটা মিথস্ক্রিয়া গজনি বংশের সাথে সবসময় ছিল। তিনি শুধুমাত্র ধনরত্নের সন্ধান পেলে মন্দির আক্রমণ করতেন। তার মানে মন্দির আক্রমণের তার প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে সম্পদ আহরণ করা বা সম্পদ লুণ্ঠন করা। আপনারা এটা শুনতে খারাপ শোনা গেলেও কথাটা একভাবে সত্য যে তিনি সম্পদ লুণ্ঠন করেছেন।
রাজনৈতিক উদ্দেশ্য, তার বড় একটা কারণ ছিল রাজনৈতিক, দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে ভারতের যে অবস্থান, সে অবস্থানে কোনো শক্তিশালী রাজা ছিল না। দ্বিতীয়ত তার যে পশ্চিম দিক, সেই পশ্চিম দিকে অনেকগুলো শক্তিশালী রাজা ছিল। তখন সেলজুকদের অনেক শক্তি ছিল, সেলজুকরা অনেক শক্তিশালী তখন বংশ। সেলজুকরা যত চায় তত পারস্যতে নিজেদের অবস্থান, নিজেদের রাজ্য বিস্তৃতি করতে চায়। যেহেতু গজনিদের একই সাথে সেলজুকদেরকে কী করতে হতো, আক্রমণ বা প্রতিহত করতে হতো। সেক্ষেত্রে তার রাজনৈতিক উদ্দেশ্য একটা বড় ছিল যে আমি যদি ভারতবর্ষ আক্রমণ করি তাহলে হয়তো আমার যদি ওই দিক থেকে রাজ্য ছোট হয়ে আসে, এই দিক থেকে আমার রাজ্য বড় হবে, সেটি। দ্বিতীয়ত তার স্বপ্ন ছিল মধ্য এশিয়ায় রাজ্য প্রতিষ্ঠা করা, যার কারণে ভারতে অভিযান করেন এবং পাঞ্জাব অধিকার করেন। ভারতীয় রাজন্যবর্গ চুক্তিভর্গের শাস্তিস্বরূপ অবদানে তিনি যখন রাজ্য অভিযান করেছিলেন, অনেকের সাথে চুক্তি করে তিনি ফিরে যান এই অঞ্চলে শাসন পরিচালনা না করে। তাহলে অনেকে চুক্তি ভঙ্গ করলেও তিনি পুনরায় এই অঞ্চলে কি করেন, অভিযান প্রেরণ করেন। অর্থনৈতিক উদ্দেশ্য, যেটিকে ঐতিহাসিকগণ সুলতান মাহমুদের সবচেয়ে বড় ভারত অভিযানের কারণ হিসাবে উল্লেখ করেন, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। যেটির প্রথম একটা বলেছি যে সেলজুকদের সাথে যুদ্ধের জন্য তার কি দরকার ছিল, অর্থের দরকার ছিল। দ্বিতীয়ত তিনি মধ্য এশিয়ায় নিজের রাজ্যকে বৃহৎ করতে চেয়েছিলেন, সেক্ষেত্রেও তার সৈন্যবাহিনী বৃহৎ করার জন্য অর্থের দরকার ছিল। এখন তিনি যে অঞ্চলের শাসক ছিলেন, সেই অঞ্চলের অর্থনৈতিক আপনার অবস্থা এত উন্নত ছিল না যে তিনি চাইলে অনেক বেশি অর্থ সংগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে তিনি বারবার ভারত অভিযান করেন এবং যেহেতু ভারত ছিল প্রাচুর্যপূর্ণ, তিনি বিভিন্ন সময় বিভিন্নবার তিনি ভারত থেকে অনেক সম্পদ নিয়ে যান এই অঞ্চল থেকে। উল্লেখযোগ্য অভিযান, আমরা মোটা থেকে 3টা অভিযান নিয়ে আজকে আলোচনা করব। প্রথম অভিযান যেটা 1008 সালের একটা অভিযান এবং 1026 সালের একটা অভিযান। প্রথম অভিযান তিনি পাঞ্জাবের রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে 8 সালে যখন আনন্দপাল তার যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গন করে, এই যে জয়পালের সাথে যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গন করলে তিনি 8-এ আবার হচ্ছে কাকে, আনন্দপালের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন। এবং 26 সালের যে যুদ্ধ, সেটা উল্লেখযোগ্য ঘটনা, কারণ তিনি হিন্দুদের সম্মিলিত বাহিনী পরাজিত করে 2 কোটি স্বর্ণ মুদ্রা ও প্রচুর অলংকার অর্জন করেন। তাইলে তিনি এখানে কোথায় আক্রমণ করেছিলেন, সেটা আক্রমণ করেছিলেন গুজরাটে। গজনি রাজবংশ, তবে এই রাজবংশের শেষের দিকে আমরা যদি আলোচনা করি, ভারতের প্রচুর ধনরত্ন লণ্ঠন করে তারা স্বীয় গজনি রাজ্যকে সমৃদ্ধ উন্নতি করেন। অর্থনৈতিক উত্তর ভারতের অর্থনৈতিক ভিত্তি শিথিল হয়ে পড়ে। বিজেতা মুসলমান বিজিত হিন্দুদের একে অন্যের স্বাধীন এসে গড়ে তোলা ইন্দো মুসলিম সংস্কৃতি, যেটি কার সময় শুরু হয়েছিল, ইন্দো মুসলিম সংস্কৃতি মোহাম্মদ বিন কাসিমের সময়, সেটি আরও বিস্তার লাভ করে সুলতান মাহমুদের সময়কালে। এই সময়কালে অসংখ্য পীর দরবেশ ভারতে আসেন এবং ইসলাম প্রচার শুরু করেন। গজনি শাসনের পতনের কারণ, সুলতান মাহমুদের পরে এই অঞ্চলে খুব শক্তিশালী কোনো শাসক ছিল না এবং শেষ শাসক ছিলেন খুসরো মালিক। এই গজনি বংশের শেষ শাসক ছিলেন কে, খুসরো মালিক। তাইলে আমরা দুটি জিনিস এখান থেকে মনে রাখবো, সেটি হচ্ছে সুলতান মাহমুদ পরবর্তী সময়, এই ইতিহাসটা আমরা যখন আবার ঘুর বংশ পড়ব তখন আর একটু বিস্তৃত দেখব। তবে এখান থেকে দুটি জিনিস, যে গজনি ও সেলজুক সংঘাত, যেটি আমরা বলেছি যে উত্তর পারস্যে পশ্চিম পারস্যের যে সেলজুক, তারা পূর্ব দিকে তাদের এক্সপেনশন বাড়ানোয় গজনি সেলজুকের সংঘাত বৃদ্ধি পায়। খুসরো মালিক একজন অত্যন্ত দুর্বল শাসক ছিলেন। তিনি আসলে ক্ষমতার ওইভাবে তার আগের শাসকগণ কর্তৃকই ক্ষমতা একদম সংকীর্ণ হয়ে আসে এবং তিনি ততদিনে সেলজুকদের কাছে গজনি পরাজিত হয়ে তিনি পাঞ্জাবে অবস্থান করছিলেন এবং তার পূর্ব দিকের পাঞ্জাবে অবস্থান করছিলেন। যেহেতু পাঞ্জাবে অবস্থান করছিলেন, পাঞ্জাবে তিনি ঘুরি কর্তৃক পরাজিত হয়ে এই যে গজনি বংশ, সেই গজনি বংশের পতন ঘটে। এখানে প্রথম যেটি, সেটি হচ্ছে গজনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন,
সুবুক্তেগিন, আলবতেগিনের কৃতদাস সুবুক্তেগিন গজনী বংশের প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ইয়ামিনুদ্দৌলা। কার উপাধি? ইয়ামিনুদ্দৌলা মূলত সুলতান মাহমুদের উপাধি। আব্বাসীয় খলিফা তাকে এই উপাধিটি প্রদান করেছিলেন, যেটির অর্থ হচ্ছে আপনার রাজ্যের স্তম্ভ বা আপনার ক্ষমতার স্তম্ভ। যেহেতু তিনি বৃহৎ অঞ্চল জয় করেছিলেন এবং বারবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, সেই জন্য তাকে ইয়ামিনুদ্দৌলা উপাধিতে ভূষিত করা হয়। এরপরে আমাদের 3টি পার্ট আমরা শেষ করেছি এবং সর্বশেষ পার্ট সেটি আমরা শুরু করব, সেটি হচ্ছে ঘুর বংশ। তা মানচিত্রে আমরা একটু যদি দেখতে পাই, সেটি আমরা মোটামুটি ঘুর বংশের দিকে যদি তাকাই, তাহলে এই অঞ্চলটি অলরেডি গজনী বংশের সময় গজনীদের অধিভুক্ত ছিল, ঘুররাও একই অঞ্চলে আসে, কিন্তু ঘুরদের বংশ পূর্ব দিকে এক্সপ্যান্ড করেছিল, তার মানে তারা ভারতবর্ষের দিকে অনেক বেশি এসেছিল। এখন ঘুরদের বংশর যেই স্থায়িত্বকাল সেটি খুব বেশি দিন না, 1175 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত ঘুর বংশ ছিল। এবার এই ঘুর বংশের প্রতিষ্ঠার যদি ইতিহাস আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে গজনী এবং হেরাত বা হেরাট যে অঞ্চলটি আছে পারস্যের, সে অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে এই ঘুর বংশ বা ঘুর রাজ্য অবস্থিত ছিল। আচ্ছা, ঘুর রাজ্যের তারা জাতিগতভাবে কি ছিল? জাতিগতভাবে তারা পূর্ব পারসিক ছিল, মানে পারস্যের পূর্ব দিকের যারা মানুষ তারা ছিল অনেকখানি আফগানিস্তানি তাদেরকে বলা যেতে পারে, যেহেতু তারা বর্তমান আফগানিস্তানের অংশ ছিল। ঘুরদলপতি সুলতান মাহমুদের আনুগত্য স্বীকার করলেও পরবর্তীতে তারা শক্তি সঞ্চয় করে এবং গজনী সুলতানদের প্রতিদ্বন্দ্বিতা করে এবং সর্বশেষ 1173 সালে গিয়াসউদ্দিন মাহমুদ গজনী বংশের শেষ শাসককে বিতাড়িত করে ঘুর রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে গজনী বংশের শেষ শাসক কে ছিলেন? খসরু মালিক। খসরু মালিককে পরাজিত করে গিয়াসউদ্দিন মাহমুদ এই গজনী বংশের প্রতিষ্ঠা করেন। এখন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, যাকে আমরা সংক্ষেপে মোহাম্মদ ঘুরি নামে চিনি, গিয়াসউদ্দিন মোহাম্মদ গজনী দখল করে তার ভ্রাতা ভাই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরিকে গজনীর শাসনভার অর্পণ করেন। গজনীর শাসনভার অর্পণ করলে 1203 খ্রিস্টাব্দে তার ভ্রাতার মৃত্যু ঘটলে মোহাম্মদ ঘুরি একই সঙ্গে ঘুর রাজ্য এবং দিল্লির রাজ হিসাবে বা দিল্লি সুলতান হিসাবে কাজ করতে থাকেন। তিনি ভারতবর্ষের প্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এই যে ঘুর রাজ্যে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি যে শাসন ব্যবস্থা পরিচালনা করেন, সেটিকেই নতুন করে আমরা ঘুর রাজ্য হিসাবে চিনি। এখন আসেন এই ঘুর বংশের আক্রমণের পূর্বে ভারতের আর্থসামাজিক অবস্থা। তাহলে ততদিনে সুলতান মাহমুদ বেশ কয়েকবার ভারতবর্ষ আক্রমণ করেছেন। একটা সাংস্কৃতিক ও ধর্মীয় মিথস্ক্রিয়া এখানে অলরেডি প্রতিষ্ঠা হয়েছে। তবে ভারতের অবস্থা ছিল তখন শক্তিশালী কোনো রাজা ছিল না এবং ভারতবর্ষ প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র রাজপুত শাসন প্রতিষ্ঠা ছিল। কি শাসন? রাজপুত শাসন। রাজপুত শাসন মানে হচ্ছে বিভিন্ন ছোট ছোট বংশ ছিল যারা নিজেদের ছোট ছোট রাজ্য কি করত? শাসন করত এবং তারা হয়তো একে অপরের সাথে যারা একটু শক্তিশালী রাজপুত ছিল তারা অনেক দুর্বল রাজপুতদের রাজ্য দখল করলে অনেকাংশে রাজপুতদের মাঝে একটা সহ অবস্থান বজায় ছিল, যে তারা যার যার রাজ্য তারা হচ্ছে কি করত? শাসন করত। এবং বহির শক্তির ক্ষেত্রে রাজপুতরা সম্মিলিতভাবে প্রতিহত করার চেষ্টা করত। সেক্ষেত্রে দিল্লি ও আজমিরে বেশ কয়েকটি কি ছিল? রাজপুত বংশ ছিল, যার মাঝে চৌহান বংশ, এরপরে হচ্ছে আরও এরকম চৌহানের সাথে আরও অনেকগুলো বংশ, প্রায় 13 থেকে 14টি এই ছোট ছোট রাজপুত বংশের নাম তখনকার পাওয়া যায়। এখন সামাজিক অবস্থা, তার আর একটি রাজনৈতিক অবস্থা সেটি হচ্ছে এই যে গজনীরা যে সেলজুকদের থেকে আক্রমণের শিকার হয়ে পূর্ব দিকে চলে আসলো, মানে পাঞ্জাবে অবস্থান করলো। খসরু মালিক তখন পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন, তিনি আর গজনীর শাসনকর্তা ছিলেন না। সামাজিক যে অবস্থা খুব স্বাভাবিকভাবে অনুমেয় কিছু অবস্থা, যেটি শ্রেণী বৈষম্য, রাজাদের কর্তৃক যেই অত্যাচার সেটি, এবং একই সাথে নারীদের অবস্থার নিম্নমান এবং বর্ণ বৈষম্য হিন্দুদের মাঝে, যেটি পরোক্ষভাবে বৈদেশিক আক্রমণের পথকে প্রশস্ত করেছিল।
ভারত অভিযানের কারণ, তার সবচেয়ে বড় কারণ দুটি। প্রথমত, গজনীদের মতো ঘুরিদেরকেও এই মধ্য পারস্যের বা পূর্ব পারস্যে তাদেরকে সেলজুকদেরকে প্রতিহত করতে হয়েছে। একই সাথে ওই অঞ্চলে তার নিজেদের মাঝখানেও অনেক দ্বন্দ্ব ছিল, তাহলে ঘুরদের একটা স্থায়ী শাসন ব্যবস্থার দরকার ছিল। সেহেতু তারা পূর্ব দিকে আসতে শুরু করে। সেক্ষেত্রে প্রথম আমরা যদি দেখি, মধ্য এশিয়ায় বারবার পরাজয় হওয়ার কারণে তারা পূর্ব দিকে যেতেন। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে, খসরু মালিক তখন অবস্থান করছে কোথায়? খসরু মালিক অবস্থান করছেন পাঞ্জাবে। তাই এই পাঞ্জাবে খসরু মালিক কোন বংশের? গজনী বংশের। গজনীদেরকে উৎখাত করেই ঘুরিদা কি করেছে? ঘুরি বংশ প্রতিষ্ঠা করেছে গজনীতে। তাইলে এই যে গজনী আর ঘুরি বংশ প্রতিষ্ঠা, তাইলে তাদের ক্ষমতা যদি সুপ্রতিষ্ঠা করতে হয়, তাহলে গজনী বংশকে নির্মূল করতে হবে, যাতে তারা সৈন্য সংগ্রহণ করে আবার ঘুর রাজ্য আক্রমণ করতে না পারে। সেটা একটা বড় কারণ ছিল এই পূর্ব দিকে এক্সপ্যানশন করার। 3 নাম্বার অর্থনৈতিক কারণ, সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজ্যের জন্য। যেহেতু তাদেরকে সেলজুকদের সাথে যুদ্ধ করতে হচ্ছে, বারবার পরাজিত হচ্ছে, তাহলে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটু বজায় রাখার জন্য ভারতবর্ষ যেহেতু ঐশ্বর্যপূর্ণ একটি অঞ্চল ছিল, সেহেতু সবাই এখানে আক্রমণ করতে এসেছে। ঘুর বংশ। তাহলে মোহাম্মদ ঘুরি প্রথম ভারতের দিকে আক্রমণ করেন 1175 সালে, দ্বিতীয় আক্রমণ করেন 1179 সালে। তিনি তাহলে কি করেন? প্রথমে মুলতান দখল করেন, দ্বিতীয়ত পেশোয়ার আক্রমণ করেন, খসরু মালিককে পরাজিত করে পাঞ্জাব আক্রমণ করেন। তাহলে মুলতান পাঞ্জাব অলরেডি ততদিনে কার অধীনে? মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির অধীনে। দ্বিতীয়ত তরাইনের প্রথম যুদ্ধ, তার মানে প্রথম ভারতে প্রথম আক্রমণ কত সালে হয়? প্রথমে ভারত আক্রমণ হয় 1191 সালে, 1192 সালে, না 1191 হবে, 1191 সালে প্রথম আক্রমণ। এখন এই যুদ্ধটা কার মাঝে হয়? তখন দিল্লির এই অঞ্চলের রাজপুত, তিনি হচ্ছে চৌহান বংশ। সেই চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ, তিনি ছিলেন হচ্ছে এই দিল্লির রাজা বা এই অঞ্চলের শাসক। তো তিনি সম্মিলিত একটা বাহিনী নেন, অন্যান্য রাজপুতদের সাথে একত্রিত হয়ে একটা বাহিনী নিয়ে অগ্রসর হন। তাহলে কোথায় অগ্রসর হন? থানেশ্বর থেকে 14 মাইল দূরে তরাইন নামক স্থানে। থানেশ্বর কি ছিল? থানেশ্বর ছিল আপনার চৌহানদের কি কেন্দ্রস্থল বা রাজধানী। সেই থানেশ্বর থেকে 13 মাইল দূরে তরাইন নামক স্থানে যুদ্ধে সংঘটিত হয়। যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত আহত হন। আহত হয়ে তিনি আস্তে আস্তে কোথায়? পূর্ব দিকে পাঞ্জাবের দিকে ফিরে যেতে শুরু করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঠিক 1 বছরের মাথায়, 2 বছরের মাথায় প্রথম যুদ্ধে শক্তিশালী বাহিনী গঠন করে তরাইনের দিকে আগমন করতে শুরু করেন। তার মানে যুদ্ধে হারা মোহাম্মদ ঘুরির কাছে পছন্দ হয় নাই। তিনি কি করতে চান? এই অঞ্চল দখল করতে চান, কিন্তু তার সৈন্যবাহিনী ক্লান্ত হয়ে গেছিল। ঠিক আছে, এখন এই ক্লান্ত বাহিনীকে তিনি নতুনভাবে পুনরুজ্জীবিত করে আবার ভারতবর্ষ আক্রমণ করার জন্য আসেন। তিনি বেশি না 12,000 অশ্বারোহী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করতে আসেন, এবং এই আক্রমণে রাজপুতরা কি হয়? পরাজিত হয়। এখন এই রাজপুত পরাজিত হওয়ার পরবর্তী ঘটনাবলী সেটি হচ্ছে, এই অঞ্চলে আপনার যখন বিস্তৃতভাবে ভারতবর্ষ দখল করলো, প্রথমবারের মতো মোহাম্মদ ঘুরি এই অঞ্চল থেকে সরে যাননি। তার এই যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে, তাকে সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি হিসেবে সহযোগিতা করেছিল কুতুবউদ্দিন আইবেক। এখন কুতুবউদ্দিন আইবেক কে ছিল? তার একজন কৃতদাস ছিল। সে পরবর্তীতে মোহাম্মদ ঘুরির পছন্দের ব্যক্তি হয়ে ওঠেন এই যুদ্ধে তার সাফল্যের কারণে। মোহাম্মদ ঘুরি কি করেন? তার 92 সালে তিনি যখন এই অঞ্চলে জয় করেন, তার ঠিক 2 বছরের মাথায় 94 সালে তার ঘুর রাজ্যে অস্থিতিশীলতা দেখা যায়। তিনি এই কুতুবউদ্দিন আইবেকের কাছে কি করেন? ক্ষমতা দেন। ক্ষমতা দিয়ে তিনি ঘুর রাজ্যে
চলে যান। এখন মোহাম্মদ ঘুরি এই অঞ্চলের সুলতান, কিন্তু তার অধীনে গভর্নরকে কুতুবউদ্দিন আইবেক। ভারতে এই অভিযানের ফলাফলের মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত মোহাম্মদ ঘুরির রাজ্য সুপ্রতিষ্ঠিত হয় এবং কুতুবউদ্দিন আইবেক প্রথম মুসলিম স্থাপত্যের সূচনা করেন। মুসলিম স্থাপত্য কোনটা? কুওয়াতুল ইসলাম। কুওয়াতুল ইসলাম মসজিদ। তিনি আরো একটি কাজ করেছিলেন, সেটি হচ্ছে কুতুব মিনার। এই দুটি তিনি স্থাপত্য প্রচলন করেন। কৃতদাস প্রথার প্রচলন আসলে তার পূর্ব থেকেই এই অঞ্চলে ছিল দুটি কারণে। একটি হচ্ছে যখন গ্রিকদের আক্রমণ হয় এই অঞ্চলে, যেটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে আলেকজান্ডারের সময়, তখনই কৃতদাস নিয়ে যাওয়া হয়েছিল এই অঞ্চল থেকে। কিংবা হচ্ছে তার পরবর্তীতে খ্রিস্টাব্দ 2য় শতকে যখন হুনরা এই অঞ্চল আক্রমণ করে তখন এই জিনিসটা ছিল। তবে ভারতে নিজস্ব ব্যবস্থায় কৃতদাসের কেনা বেচা শুরু হয় তখন থেকে, যখন মুসলমানরা কি করেন, এই অঞ্চলে স্থায়ীভাবে শাসন ব্যবস্থা প্রচলন করেন। মোহাম্মদ ঘুরির সাফল্যের কারণ খুবই সাধারণ, মানে সিম্পল, আপনাদের মনে রাখার খুবই সহজ। প্রথম দুটি কারণ: এই অঞ্চলে রাজনৈতিক ঐক্যতা ছিল না, একক কোনো শাসন ছিল না, এরপরে নিজেদের মাঝে বিবাদ ছিল, সামাজিক শ্রেণী বৈষম্য ছিল এবং ঘুরির কৌশল অত্যন্ত উন্নত ছিল। তাহলে সেগুলোর জন্য কি করেন, এই ঘুরি এই ভারতবর্ষ কি করেন, দখল করে নেন। এবার আমরা এই অংশের বহু নির্বাচনী প্রশ্নের দিকে যদি দেখি, ঘুরির ভারত অভিযানের কারণ ছিল সাম্রাজ্য প্রচার, ইসলাম প্রচার, নিজ রাজ্যের নিরাপত্তা বিধান। তবে দেখেন, ঘুরির ইসলাম প্রচারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা আসলে মানে ওইভাবে কখনোই দেখতে পাই না। আমরা দুটি সেটি হচ্ছে পাই সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং নিজ রাজ্যের নিরাপত্তা বিধান। তবে প্রত্যেক মুসলমান শাসকদের ক্ষেত্রেই এই জিনিসটা সত্য যে তারা ইসলাম প্রচারের জন্য রাজ্য পূর্ব দিকে কি করেছেন, বিস্তৃত করেছেন। সেক্ষেত্রে 3টি উত্তর হবে। দ্বিতীয়ত, বাংলায় কত খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়? যেটি আমরা জানি 1204 খ্রিস্টাব্দে। কিসের মাধ্যমে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নদী আক্রমণের মাধ্যমে। তার মানে তিনি কুতুবউদ্দিন আইবেকের একজন সেনাপতি ছিলেন। ভারতে যখন কুতুবউদ্দিন আইবেক এই অঞ্চল শাসন করা শুরু করছেন, ঠিক তার পরবর্তীতে বখতিয়ার খলজির সাথে মাত্র 18 জন সৈন্য নিয়ে তিনি বাংলার নদী আক্রমণ করেন। তখন রাজা ছিল লক্ষণ সেনকে পরাজিত করে তিনি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বিস্তৃত ইসলাম বা মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলা একটু আলোচনা করি। আসেন, কৃষ্ণ সাগরে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল করে। কৃষ্ণ সাগরের অবস্থান কোথায়? কৃষ্ণ সাগরের অবস্থান হচ্ছে এইদিকে ইউরোপ, এইদিকে এশিয়া, এইখানে আছে তুর্কি, এইখানে হচ্ছে কৃষ্ণ সাগর, এইদিকে রাশিয়া। মানে কৃষ্ণ সাগর খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। রাশিয়ার পণ্যবাহী জাহাজের মালামাল ও নাবিকরা অপহৃত হলে প্রতিবেশী দেশ ইউক্রেন দায়ী করে ক্ষতিপূরণ দাবি করা হয়। ইউক্রেনের ক্ষতিপূরণের অস্বীকৃতি জানালে উক্ত ঘটনা অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুপক্ষের সম্পর্কের অবনতি ঘটে, ফলে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন? সুলতান মাহমুদ গজনি সুলতান ছিলেন। রাজা দাহিরের স্ত্রী জওহরবত পালন করেন কেন? ব্যাখ্যা করো। জওহরবত আমরা কি বলেছিলাম যে রাজা মারা গেলে তার স্ত্রী আগুনে পুড়ে নিজে আত্মহুতি প্রদান করা, সেটি হচ্ছে কি জওহরবত। তাইলে কেন পালন করেছিলেন সেটি হচ্ছে উত্তর। দ্বিতীয় নম্বর, উদ্দীপকে পঠিত কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? এটি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণ, যেটা রাজা দাহিরের সাথে মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ, সেটি উদ্দীপকের আলোকে তোমার পঠিত ঘটনার ফলাফল বিশ্লেষণ করে। তাহলে ফলাফল কি? রাজনৈতিক ফলাফল ক্ষীয়, কিন্তু সামাজিক ফলাফল এবং সাংস্কৃতিক ফলাফল, এই দুইটি ফলাফল অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এই ছিল তোমাদের সাথে আজকের ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে। আশা করি ক্লাসটি তোমাদের
এইচএসসি পরীক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করবে। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।